কি ভাবতেছেন যে ম্যাচ প্রিভিউ করব? না, ওই ফাঁদে আমি পা দিতাম না, ওই ফাঁদে পা দিব না। দেখেন, আমি সিঙ্গাপুরের খেলোয়াড়দের তো ঠিক মতো চিনি না, ঠিক মতো কি চিনি না। সেখানে বাংলাদেশের খেলোয়াড়দেরও মানে সবার প্লেয়িং রোল, প্লেয়িং হিস্ট্রি ওই পরিমাণে ভালো জানি না। এই কয়দিন গোটাগুটি করে মোটামুটি একটা ধারণা হয়েছে। স্টিল আমার মনে হয় না যে ম্যাচ প্রিভিউ করা আমার কাজ। এটার জন্য বাংলাদেশে যথেষ্ট যোগ্য লোক আছেন। আর একটা জিনিস আমার এই কয় বছর উপলব্ধি হয়েছে যে ম্যাচ প্রিভিউ, ম্যাচ রিপোর্টিং এই জিনিসটা যারা ভিউয়ার, মানে যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর না বা যারা সাংবাদিক না, তারা আরো ভালো পারে। আমি ফেসবুকে যে সুন্দর সুন্দর রিপোর্ট পড়ি, মানে লোকজন মজা করে মানে নিজের আনন্দের জন্য একটা স্ট্যাটাস দেয়, ওটা যে কোনো প্রফেশনাল ম্যাচ রিপোর্টের চেয়ে ভালো। মানে ওটা টেকনিক্যাল দিকগুলো অমুক তমুক। ফলে এই লাইনে আমি হাঁটবো না। তাহলে আজকে এই যে কি হবে, এটা কি জানতে চাইছি? আজকে আসলে জানতে চাইছি যে আমরা আসলে ফুটবলের কোন স্তরে যাব। আজকে দেখেন, আমাদের দেশে ফুটবল উন্মাদনাটা শুরু হয়ে গেছে। এই গত ভুটান ম্যাচেই আমরা দেখছি যে উন্মাদনাটা কোন চেহারা ধারণ করছে। অনেকেই আমরা বলতেছি 70s 80s, আবার কেউ বলতেছে যে না, ওই যে 2000 পরবর্তী যে আমরা সাফের ফাইনাল খেলছিলাম সেটার মতো উন্মাদনা আছে। যাই হোক, একটা গোল্ডেন এরা ফিরে আসছে দর্শকের বিচারে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন ফুটবল পারফরমেন্সও সেই জায়গাটা যাওয়ার সময় আসছে, সেটা আমাদের করতে হবে। সেইটা একটা দেখতে চাই। আর একটা হচ্ছে মাঠের বাইরে আমাদের অনেক কিছু করণীয় আছে। এই কম সময় সবকিছু হয়তো আমরা চেঞ্জ করে ফেলতে পারবো না, তারপরেও অনেক কিছু চেঞ্জ দেখতে চাই। সেই ব্যাপারগুলো একটু আলোচনা করব যে আমরা ফুটবলীয় বিচারে কোথায় যেতে চাই এই আজকের ম্যাচ দিয়ে, এবং আমরা মাঠের বাইরে মানে আমাদের আচরণে আসলে কি ধরনের পরিবর্তন আনতে চাই সেটা একটু আলোচনা করব। ভুটানের বিপক্ষে ম্যাচে আমি স্টেডিয়ামের যে চেহারা দেখছি, গ্যালারির যে চেহারা দেখছি, তাতে খুব শখ হচ্ছিল, খুব মানে একদম প্রাণান্ত শখ হচ্ছিল যে আজকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা গ্যালারিতে বসে দেখব। মানে চাইলে জোরাজুরি করে হয়তো প্রেস বক্সে বসে দেখা যেত, বা কোনো একটা বক্সে বসার ব্যবস্থা হয়তো করা যেত, এরে ওরে দৌড়ে একটা কিছু। কিন্তু বক্স না, এটা গ্যালারিতে বসে দেখার জিনিস, গ্যালারিতে বসে দেখার না, উপভোগ করার জিনিস। একটা জিনিস আমাদের মোস্তফা মামুন অনেক আগে থেকে বলেন যে ক্রিকেট হচ্ছে ড্রয়িং রুমে বসে দেখার খেলা, আর ফুটবল হচ্ছে গ্যালারিতে বসে দেখার খেলা। গ্যালারি ছাড়া অন্য কোনো জায়গা না, প্রেস বক্স না, প্রেসিডেন্ট বক্স না, কোনো বক্স না, একদম গ্যালারি। গ্যালারিতেই আপনি টের পাবেন যে আসলে ফুটবলে কি হচ্ছে। কারণ ওই যে মেক্সিকান ওয়েব, ওই যে ও আওয়াজ, ওই যে গোলের পরে চিৎকার, এটা পৃথিবীর আর কোনো জায়গায় গ্যালারি ছাড়া আর কোথাও দেখা যাবে না। আমরা তো ধরেই নিছিলাম যে বাংলাদেশ থেকে এই জিনিস চিরতরে বিদায় নিচ্ছে। আমাদের জীবদ্দশায় এই জিনিস আবার বাংলাদেশে ঘটবে, এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে ঘটবে। হয়তো আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ হলে ঘটে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের ম্যাচ নিয়ে এই জিনিস ঘটবে, এটা কল্পনাতীত একটা ব্যাপার ছিল। ফলে এই জিনিসটা গ্যালারিতে গিয়ে উপভোগ করার যে আকর্ষণ, এটা এড়ানো খুব কষ্ট ছিল। কিন্তু এটাও সত্যি যে যে একটা ক্রাউড এবং স্টাম্পিডের ভয় তৈরি হয়েছে, মানে গত আমাদের যে ভুটানের দিনের ম্যাচটা, ওই দিন তো স্টাম্পিড হয়েছে, সৌভাগ্যক্রমে কেউ মারা যায় নাই। দেখেন, ওই একই দিনে বেঙ্গালুরুতে স্টাম্পিডে 11 জন অফিসিয়ালি মারা গেছে, লোকেরা বলতেছে আর অনেক বেশি মারা গেছে। ফলে আমি বিতু মানুষ, আমি আসলে আর বয়সও হয়েছে, সব মিলে স্টাম্পিডের মধ্যে যাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ। এখন মূলত যেটা আলোচনা করতে চাইছি যে আজকে ম্যাচে আসলে কি দেখতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি সুন্দর ফুটবল দেখতে চাই। আমি প্রতিপক্ষে কে খেলতেছে, কারা খেলতেছে কিছু জানি না। সিঙ্গাপুরের সঙ্গে আমাদের র্যাঙ্কিং এর অনেক পার্থক্য আছে, কিন্তু র্যাঙ্কিং এর আবার একটা ভুল বোঝাবুঝিও আছে, র্যাঙ্কিং এর এখানে একটা মূর্খামিও আছে। সেটা হচ্ছে র্যাঙ্কিং তো আসলে হয় হচ্ছে পাস্ট পারফরমেন্স দিয়ে, কিন্তু পাস্ট পারফরমেন্সের মধ্যে তো আমাদের এই স্কোয়াডটা অন্তর্ভুক্ত না। এই যে স্কোয়াডটা, এই স্কোয়াডে 5-6 জন, 4-5 জন কমপক্ষে 11-এই থাকবে যারা টপ লেভেলের স্টার, মানে আমাদের এশিয়ার তুলনায় অনেক আগায় থাকা স্টার। হ্যাঁ, সিঙ্গাপুরেও আমি যতদূর জানলাম যে সম্ভবত ফান্ডি নাম একটা খেলোয়াড়, ও ইউরোপিয়ান খেলোয়াড়। এছাড়াও সিঙ্গাপুরেও ইন দ্য মিন টাইম 2-3টা খেলোয়াড় যোগ হয়েছে। ফলে দুই দলেরই র্যাঙ্কিং যা বলতেছে ঠিক ওই বাস্তবতাটা নাই, এটা বোঝা যাচ্ছে। এবং সেখানে আমার ধারণা ক্লোজ হয়ে গেছে, মানে সিঙ্গাপুর যতটা আগানো ছিল অতটা আগানো নাই, তাদের ওই ইউরোপিয়ান খেলোয়াড় যোগ হওয়ার পরেও আমরা বরং আগায় গেছি। ফলে ফুটবলীয় বিচার বলবে যে আমরা আজকে সমানে সমান লড়াই করতে পারার কথা, এবং আমাদের প্রয়োজন। আমরা যদি এশিয়া কাপ খেলতে চাই, সেই 80-তে আমরা এশিয়া কাপ খেলছিলাম। দেখেন, ফুটবলে কিন্তু আসলে আমাদের একটা সোনালী সময় ছিল, এটা কিন্তু মানে একবারে ইতিহাসই বলতেছে।
চুন্নু ভাই, সালাউদ্দিন ভাইরা আমাদের কিন্তু এশিয়া কাপ খেলাইছে একটা, আমরা এশিয়া কাপ কোনোদিন খেলি নাই তা না। এবং সেখানে গিয়েও উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে আমরা মার্জিনাল গোলে হারে আসছি। এবং সেখানে সালাউদ্দিন ভাই গোল করছে, চুন্নু ভাই গোল করছে, কি বিস্ময়কর দিন গেছে। সেই দিনটা যদি ফিরায় আনতে হয় তাহলে আসলে আজকে সিঙ্গাপুরকে হারানোর তেমন বিকল্প নাই। এখন এইসব ফুটবলীয় আলোচনা, ওই যে আবার সেই ফুটবলীয় আলোচনায় ঢুকে পড়লাম। আমরা চাই বিউটিফুল ফুটবল। আমি পার্সোনালি এই যে টিমটা, এই টিমটার ভুটানের বিপক্ষে খেলা দেখে আমি কোয়াইট কনফার্ম, যদি আমাদের কোচ ক্যারাবেরা করে না ফেলে, এই টিমটা সুপার অ্যাটাকিং বিউটিফুল ফুটবল খেলার যোগ্যতা রাখে। এই টিমের যারা ডিফেন্স লাইনে খেলে তারা পর্যন্ত ক্রিয়েটিভ। মানে তপুরে বাদ দিলে, তপু তো পুরোটা তো ভালোভাবে করে, বাকি সবাই সম্ভবত অ্যাটাক বিল্ডে কাজ করতে পারে। এরকম একটা খেলা দেখলাম, এটা অসাধারণ ব্যাপার, অসাধারণ ব্যাপার। আর আমাদের জামাল, হামজা, ওরা ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু জামাল প্রায় 10 নম্বরের রোল প্লে করে। হামজা তো থাকেই প্রতিপক্ষের বক্সে। আজকে অবশ্য অত উঠবে বলে মনে হয় না, কারণ আজকে তো দলের ডিফেন্সও শক্ত রাখার দরকার, ফলে সে ডিফেন্সিভ মিডফিল্ডেই থাকবে আমার ধারণা। সে এদিকে খেলা বিল্ড করবে, আবার হচ্ছে প্রতিপক্ষ অ্যাটাক করলে ওটাকে ডিস্ট্রয় করবে। এই যে অবস্থায়, এই অবস্থায় কোচ যদি কোনো রকম নেগেটিভ ফুটবল খেলায় এক পয়েন্টের ধান্দা করে, এটা আমি বলবো যে এই কোচটা ইমিডিয়েট স্যাক করা উচিত। এই কোচটা ইমিডিয়েট স্যাক করা উচিত, এটা বহু কারণেই। তারপরেও আজকে যদি এই টিমকে দিয়ে সে বিউটিফুল অ্যাটাকিং ফুটবল খেলাতে না পারে এবং গোলের জন্য যাইতে না পারে, তাইলে এটা দুর্ভাগ্যজনক হবে, খুবই দুর্ভাগ্যজনক। ফলে আমি আসলে ওই অ্যাটাকিং বিউটিফুল ফুটবলটা দেখার জন্য একদম বসে থাকবো, একদম টিভির সামনে। আমার মূল টার্গেটই থাকবে যে কতটা অ্যাটাক করতেছি আমরা, কত ব্যবধানে জিতলাম, এটা খুব জরুরি না। আমাদের শর্ট অন গোল কেমন, আমাদের অ্যাটাক কেমন, পাসিং কেমন, আমরা কেমন সিনক্রোনাইজলি অ্যাটাক করতে পারতেছি, এগুলো হচ্ছে মেইনলি দেখার বিষয়। কাজেম আছে, সৌমিত আছে, কতগুলো ফাহমিদুল আছে, তারপরে আলামিন আছে, কতগুলো ক্রিয়েটিভ ছেলে যে মাঠে থাকবে আজকে। আমি বারবার কাজেমের কথা বলি, কাজেমের প্লে মেকিং এবং ক্রিয়েটিভিটি আমার এত ভালো লাগছে, বললে আপনারা হয়তো করবেন না। মানে আমার আসলেই মনে হয়েছে এই বাচ্চা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের যেসব ছেলে পেলের ক্রিয়েটিভিটি আছে, ইউরোপিয়ান না সরি, আমি এটাতে বরং লাতিন স্ট্যান্ডার্ড বলবো। ওর যে ক্রিয়েটিভিটি এবং পাসিং অ্যাবিলিটি, ডিস্ট্রিবিউশন অ্যাবিলিটি, এটা দুর্দান্ত, দুর্দান্ত। শুধু ওর না, আমি সমিতেরটা এখনো দেখিনি, ফাহমিদুল দুর্দান্ত, দুর্দান্ত, তার ক্রস পাস অসাধারণ। এখন সব মিলে সেই অ্যাটাকিং ফুটবলটা দেখতে চাই, কিন্তু এটাও মূল ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে আমি যেটা জানতে চাই, আমি ম্যাচ শেষ হওয়ার পরে কোনো রিপোর্টে দেখতে চাই না যে মাঠের বাইরে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটছে বা গ্যালারিতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটছে। দেখেন, রাষ্ট্র এবং ফেডারেশন কিন্তু একটু হতভম্ব হয়ে পড়ছে, এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। ইনফ্যাক্ট এই ফেডারেশনের দায়িত্বে যদি পৃথিবীর সবচেয়ে দায়িত্বজ্ঞান সম্পন্ন লোকও থাকতেন, তাবি তাওয়াল নিজেও অত্যন্ত দায়িত্বজ্ঞান সম্পন্ন লোক, তারপরেও একটু ঘাবড়ায় গেছে সবাই। কেউ বুঝতে পারে না পরিস্থিতিটা এমন হবে। একটা অনুমান ছিল যে এতগুলো সুপারস্টার আসতেছে, যাদের নাম গত 5-7 বছর ধরে আমরা শুনতেছি যে এরা বাংলাদেশে বংশোদ্ভূত, এরা বাংলাদেশি বংশোদ্ভূত, হঠাৎ করে তারা একসঙ্গে চলে আসছে, ফলে একটা সেন্সেশন হবে, এটা সবাই বুঝতেছিল। সেই সেন্সেশনটার মাত্রা যে এখানে চলে যাবে, এটা কারোর কল্পনা ছিল না। কেউ যদি বলেন হ্যাঁ আমার কল্পনা ছিল, আমি বলবো যে তিনি একটু মিথ্যাচার করতেছেন। আপনি জাস্ট প্রেস কনফারেন্সের অবস্থা দেখেন। আমি প্রেস কনফারেন্সের কতগুলো আনঅফিসিয়াল ছবি দেখলাম, আমার কলিগরা আছে তো এখনো ফেসবুকে, তারা আনঅফিসিয়াল কিছু ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলছে। বেশিরভাগ সিনিয়র জার্নালিস্ট, মানে আমাকে প্রথম ফুটবল পাড়ায় বা এই ন্যাশনাল স্টেডিয়াম এলাকায় যিনি হাতে ধরে নিয়ে গেছিলেন, সেই মাসুদ আলম, প্রথম আলোর স্পেশাল করেসপন্ডেন্ট, উনি পর্যন্ত মাটিতে বসা। তার পেছনে যে কয়টা চেহারা দেখলাম, মানে তারা তো বাংলাদেশের ফুটবলকে আজকে এই যে 30-35 বছর ধরে এই লোকগুলো অনেক গঞ্জনা সহ্য করে ধরে রাখছে। আরাফাত জুবায়ের মাটিতে বসা দেখলাম। আরাফাত জুবায়ের আমাদের চেয়ে জুনিয়র, বাট আরাফাত জুবায়ের এই জেনারেশনের সবচেয়ে পাওয়ারফুল ফুটবল রিপোর্টারদের একজন, শুধু ফুটবল না অন্যান্য স্পোর্টসও। আরাফাত জুবায়ের অলরেডি বোধহয় 5-6টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে ফেলছে এই ফুটবল এবং আদার স্পোর্টস রিপোর্টিং করে। ওরা সবাই নিচে বসে আছে, মনোয়ার বাইরে দেখলাম, আরো কে কে, সবার নাম মনে পড়তেছে না। কিন্তু ইনক্রেডিবল সিনারিও, ইনক্রেডিবল সিনারিও। এরা কখন নিচে বসতে বাধ্য হয়, মানে পুরো মিডিয়া সেন্টার অকুপাইড হয়ে গেছে, অকুপাইড হয়ে গেছে। জুনিয়ররা আসছে, অন্যান্য বিডের সিনিয়ররা আসছে, সব মিলে একটা বেকায়দা অবস্থা। একই জিনিস, জনগণের মধ্যে জোয়ার তৈরি হয়েছে। ভুটানের ম্যাচে আমরা দেখছি গেট ভেঙে লোকজন ঢুকে যাচ্ছে, এবং যারা টিকিট কাটছে তাদের আবার ঢুকতে দেওয়া যাচ্ছে না। মানে একটা যাচ্ছে তাই অবস্থা। আমি দোষ দিচ্ছি না কাউরে, ওই যে বললাম যে এই প্রস্তুতি ছিল না, এই মানসিক প্রস্তুতি বিএফএফ এর বা আইন শৃঙ্খলা বাহিনীর ছিল না, সেজন্য তাদের একটুও দায় নাই। একটা জায়গায় দায় আছে,
তারা ডিজিটালি টিকিট বিক্রির যে ব্যবস্থা করছিলেন অনলাইনে, ওইটা প্রপার ওয়ার্ক করে নাই। এটা নিশ্চয়ই তাদের সেকেন্ড টাইম ভাবা উচিত। এখন এত কুইক তো সিদ্ধান্ত বদলাতে পারবেন না। এরপরে কাদের দায়িত্ব দিচ্ছেন, কিভাবে দায়িত্ব দিচ্ছেন, এটা ভাবা উচিত। সেটা নিশ্চয়ই তারা ভাববেন। আজকে ম্যাচের জন্য আমি যতদূর জানি আইন শৃঙ্খলা বাহিনী একটা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। ওখানে অন্যান্য বাহিনীর পাশাপাশি সোয়াটও উপস্থিত থাকবে। এটা ভালো। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? আপনি ম্যাসাকার করলে লাঠিচার্জ করবে, ব্যাপারটা আরো খারাপ হবে। আইন শৃঙ্খলা বাহিনী তো ওইটা করতে চায় না। তারা তো চায় যে আমরা সুশৃঙ্খল থাকি। এখন দেখেন, মানে আমি সবসময় বলি যে যখন ক্রিকেটাররা, ফুটবলাররা টপ লেভেল পারফর্ম করে, তখন সাংবাদিকদের দায়িত্ব তৈরি হয়ে যায় টপ লেভেল লেখার, টপ লেভেল কন্টেন্ট তৈরি করার। একই রকম আমরা যারা দর্শক, আমি তো দর্শক শ্রেণীতে, আমি তো এখন আর সাংবাদিক শ্রেণীতেও না। ফলে আমাদেরও একটা দায়িত্ব তৈরি হয়ে যায়, আমরাও যেন টপ লেভেল পারফর্ম করি, টপ লেভেল আচরণ করি। দেখেন পৃথিবীতে যখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয়, ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়, ইউরোপে দেখেন বা পৃথিবীর বড় বড় শহরে যখন বড় বড় ইভেন্ট হয়, তখন কি দর্শক উৎসাহের কমতি থাকে? অনেক দর্শক থাকে। তো এক একটা মাঠে 1 লাখ 1.5 লাখ দর্শক ঢোকে। তারপরেও আমরা স্টাম্পিডের ঘটনা কয়টা শুনি? কয়টা এরকম বিশৃঙ্খলার ঘটনা, গেট ভাঙার ঘটনা শুনি? পুরোটাকে আইন শৃঙ্খলা বাহিনী ঠেকায়? কখনো সম্ভব না। 1 লাখ লোক যদি উৎপাত শুরু করে, বিশৃঙ্খলা আচরণ শুরু করে, আপনি আর্মি দিয়েও এটা ঠেকাইতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আর্মি দিয়েও ঠেকাতে পারবেন না। আর্মি কি করবে? বা সশস্ত্র বাহিনী কি করবে? তারাই নিরস্ত্র মানুষের উপরে গুলি চালাবে? কখনো চালাবে না। কারণ তারা তো মানুষ মারতে চাইবে না। সেক্ষেত্রে আসলে অসহায়ের মতো সবাইকে দেখতে হয় যে এই যে একজন আরেকজনের পায়ের তলে পড়ে মরে যাচ্ছে। মানুষকে নিজেকে দায়িত্বশীল হতে হয়। ফলে বিএফএফ যে 6টা নির্দেশনা দিচ্ছে, এগুলো আমি রিপিট না করি, অলরেডি সবগুলো জাতীয় পত্রিকা, জাতীয় দৈনিক ওটা বারবার প্রচার করতেছে। আপনারাও ওই নির্দেশনাগুলো আমরা মেনে চলবো। আমরা প্রমাণ করব যে আমাদের ফুটবল আগাচ্ছে। আমাদের সাংবাদিকরা বা কন্টেন্ট ক্রিয়েটররা, দেবব্রতরা আগাইতে পারুক বা না পারুক, দর্শকরাও আগায় যাবে। দর্শকরা ওই নিয়ম পুরোপুরি মেনে চলবে। দেখেন একটা জাতি কতটা সভ্য হয়েছে এটা বোঝার অনেকগুলো পরিমাপকের একটা হচ্ছে তারা বাথরুমের লাইনে ঠিক মতো দাঁড়াচ্ছে কিনা। বাথরুমের লাইনে যদি প্রপারলি দাঁড়ায় লোকজন, কোনো রকমের কোনো গার্ড ছাড়া, যে সামনের জন্য পিছনেই থাকতে হবে আমার, কখনো ঠেলে সামনে যাব না। এছাড়া যদি একজন শিশু দেখি, একজন বৃদ্ধ দেখি, একজন অসুস্থ দেখি, তাকে সামনে আগায় দিব। এই ব্যাপারগুলো বলে দেয় যে আমরা জাতি হিসাবে সভ্য হয়ে গেছি, এবং আমার ধারণা আমরা জাতি হিসাবে সভ্য হয়েছি। সেইটা কিন্তু এখন আমাদের প্রমাণ করতে হবে যে আমরা সভ্য হয়েছি, আমরা লাইন ধরতে শিখছি, আমাদের কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেয় আমরা সেইভাবে পৌঁছাইছি, এবং আমরা টিকিট কাটতে পারি নাই দুর্ভাগ্যজনকভাবে। কারণ ছোট স্টেডিয়াম, তো চেয়ার বসানোর পরে এখানে 1000-20 লোক ধরে কতজনকে। এখন তো দেশের 1-1.5 কোটি লোক মাঠে গিয়ে খেলা দেখতে চায়, দেবব্রতও চায়। সবাই তো টিকিট দেওয়া যাবে না, এটাই স্বাভাবিক। ফলে সবার যার যার মতো অভিযোগ থাকবে যে এখানে অনিয়ম হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে। দিন দুনিয়া জুড়েই এটা চলে। এটা আবার সারা পৃথিবীর কালচার যে মাঠে তো ঢুকে 1 লাখ লোক। আপনি যদি সবচেয়ে বড় মাঠটার কথাও ভাবেন, ঢুকে তো 1 লাখ লোক। বাকি কয়েক কোটি লোক এই দুঃখ করে না, এই আফসোস করে না, কিন্তু তারা কি গিয়ে মাঠে হাজির হয় যে বিনা টিকিটে হলেও আমি ঢুকবো? আমাদের মাঠের বাইরে এগুলো প্রুভ করতে হবে। একদম এগুলো প্রুভ করার কোনো বিকল্প নাই। যারা টিকিট পাইছে তারা প্রপার নিয়ম মেনে থাকবো। লাইনে ঠেলাঠেলি করব না, আগে ঢোকার জন্য ব্যস্ত হবো না। হোক 2 মিনিট খেলা হয়ে যাক, তারপরে ঢুকি। আর হচ্ছে যারা টিকিট পায় নাই, তারা ভুলেও আজকে ওই স্টেডিয়াম পাড়া যাব না, ভুলেও গিয়ে কোনো রকম ঝামেলা তৈরি করব না। এখন কথা হচ্ছে যে এই কথাগুলোর উপরে জোর দিচ্ছি কেন? এই কথাগুলো কেন আজকে ফুটবল ম্যাচের দিন, সিঙ্গাপুর ম্যাচের দিন, প্রিভিউ ডেতে আমি তো প্রিভিউ করতে পারি না, সেক্ষেত্রে আমার কন্টেন্ট না করাই ভালো ছিল। এগুলো বলার কারণ কি? এগুলো খুব জরুরত আছে অনেকগুলো কারণে। প্রথমত তো যেটা বললাম যে আমরা জাতি হিসেবে কতটা সভ্য হয়েছি, সেটা এই ইন্ডিকেটর গুলো বলে দেয়। ওই যে বললাম যে বাথরুমের লাইন, লিফটের লাইন, এগুলো বলে দেয়, হসপিটালের লাইন, এগুলো বলে দেয়। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিকভাবে আজকে এখানে যারা খেলতেছে, দেখেন হামজা চৌধুরীর এই ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো একটা দল আবার নিতে চাচ্ছে, এটা আজকে সকালে ও দল করছে, ফেসবুকে দিছে, কার্ড বানায় দিছে, এবং সেখানে তারা ট্যাগ করার পাশাপাশি বাংলাদেশও ট্যাগ করছে, বিএফএফ রেও ট্যাগ করছে। মানে আমাদের উপরে এখন চোখ কাদের বুঝতে পারতেছেন? যে দুনিয়ার সব বড় বড় ফুটবল জার্নালিস্ট, ফুটবল বোদ্ধা, ফুটবল ক্লাবগুলা বাংলাদেশের ম্যাচেও দেখবে। কেন? হামজা খেলতেছে ওখানে, সৌমিত খেলতেছে, কানাডার লোকজন দেখবে, সৌমিত খেলতেছে, কাজেম খেলতেছে। ফলে সারা দুনিয়ার সামনে আমাদের এই খেলাটা দেখবে, তারা চোখ রাখবে, না দেখলেও নিউজগুলো পড়বে। এইটা শুধু সিঙ্গাপুর, বাংলাদেশ বা এএফসি তে লিমিটেড নাই। ফলে আমাদের এখানে আমাদের সভ্যতার মান প্রদর্শন একটা বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এটা গেল হচ্ছে বলতে পারেন যে আতলামি।
আপনারা বলতে পারেন যে দাদার প্রত্যেকটা কন্টেন্টই তো আতলামি আতলামিই করতেছে, মেনে নিলাম যে এটুকু আতলামি। কিন্তু দুইটা রিয়েলিস্টিক প্রবলেম আছে। আমরা যদি প্রপার আচরণ না করি, আমরা যদি এই স্টাম্পিডের মতো ঘটনা ঘটাইতে থাকি, গেট ভাঙা, স্টাম্পিড এগুলো ঘটাইতে থাকি, টিকিট ছাড়া হাজির হওয়া, তাহলে দুইটা বড় বিপদ হইতে পারে। প্রথমত আমরা ফিফার একটা স্যাংশন পেয়ে যেতে পারি। এটা আপনারা খুব বিস্মিত হবেন, ফিফা কিন্তু দর্শকের আচরণকে ফেডারেশনের উপরে ঠেলে দেয়, এবং তাই ঠেলা উচিত। পৃথিবীর কোথাও যদি দর্শক অনিয়ম করে এবং লাইভ থ্রেট তৈরি হয় এরকম কিছু ফিফা ফিল করে, তাহলে কিন্তু ফেডারেশন সাসপেন্ড পর্যন্ত হয়ে যায়, মানে একদম নিষিদ্ধ করা হয়। এছাড়া যেমন গত ভুটানের ম্যাচে যা ঘটছে, সম্ভবত বিএফএফকে কিছু টাকা গুনতে হবে, কিছু জরিমানা দিতে হবে, যে তোমাদের গেট ভাঙছে, ওখানে স্টাম্পিড হয়েছে, ফলে তোমার জরিমানা আছে। এইটা আপনি অন্যায় করবেন, বিএফএফকে জরিমানা দিতে হবে। আচ্ছা, জরিমানা পর্যন্ত ঠিক আছে, বিএফএফ এর টুকটাক পয়সা আছে, দিক না, জরিমানার দিক। কিন্তু যদি স্যাংশন চলে আসে, নিষেধাজ্ঞা চলে আসে, তাহলে দেখেন আমাদের বলতেছি যে আমরা গোল্ডেন একটা টিম পাইছি। এই গোল্ডেন টিম নিয়ে আমাদের স্বপ্ন কি? আপাতত স্বপ্ন আমাদের এএফসি এশিয়া কাপ খেলা। সেই স্বপ্নটাই তো বেঁচতে যাবে। যদি আমরা বাইরে প্রপার আচরণ করতে না পারি, আমরা যদি উপরালা না করুক, আজকে আরেকটা স্টাম্পিড ঘটাই, ওখানে যদি একটু কিছু বাজে কিছু ঘটে যায়, একটা দুটো লোকের প্রাণ যদি যায়, একটা দুটো লোক যদি ইনজুর্ড হয়, স্যাংশন খেয়ে যাবে। স্যাংশন খেলে আমরা আর বাকি ম্যাচগুলো খেলতে পারবো না। এই যে এশিয়া কাপ বাছাই পর্বের, যেটা অ্যাকচুয়ালি বিশ্বকাপ বাছাই পর্বও বটে, তো বিশ্বকাপ বাছাই পর্ব হিসেবে তো আমাদের দেখার বাস্তবতা এখনই নাই। এএফসি এশিয়া কাপের বাছাই পর্ব, আমরা এশিয়া কাপ খেলতে চাই, সেটা তো আর হবে না। ফলে আমাদের জায়গা থেকে আমাদের খুব দায়িত্বপূর্ণ হওয়ার কোনো বিকল্প নেই। আমরা যদি ভুলভাল করি, আজগুবি আচরণ করি, ন্যাশনাল টিম শেষ। এই যে এত কষ্ট করে এদেরকে আনা হয়েছে, এত আবেগ দেখাচ্ছি আমরা, এরা এসে এত আবেগ দেখাচ্ছে, এরা এত কিছু করতে চাচ্ছে, সব একটা ইয়েতে একদম শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। আর এই ফুটবল আগামী 1 বছরের মধ্যে উঠে দাঁড়াতে পারবে না। আপনার কি মনে হয় যে 1 বছর পরে হামজা, সমিত, কাজেম, ফাহমিদুল এরা কেউ আবার ফিরে আসার উৎসাহ পাবে? তারা ভাববে যে আবার যাব, আবার এটা ঘটবে, আর দূর হচ্ছে, এখানে সুশীতল আবহাওয়ায় আসি, বরফ পড়তেছে, স্নোফল হচ্ছে, এগুলা দেখি, বাদ দাও, ওই ব্রেকে চুপচাপ রেস্ট নেই। ফলে আমাদের ফুটবল কিন্তু যে গর্তে ছিল তার চেয়ে বড় গর্তে পড়ে যাবে যদি আমরা ভুল করি। এখন কিন্তু ওদের চেয়ে আমাদের হাতে দায়িত্বটা বেশি। মানে ফুটবলাররা কি ভুল করবে? বড় জোর আজকে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে যাবে, তাতে কি হবে? এমন কোনো বড় বিপদ হবে না। আরো কয়েকটা ম্যাচ খেলার সুযোগ আছে না আমাদের? না থাকলেও তা সামনের বছর আছে, কত সুযোগ আছে। কিন্তু আমরা ভুল করলে কিন্তু সুযোগ শেষ। আমাদের অবস্থা ব্যাটসম্যানদের মতো, ওরা হচ্ছে বোলার, আমরা হচ্ছে ব্যাটসম্যান। মানে ওরা বোলার, ওরা বারবার লাইভ পাবে, একটা বলে ছক্কা খাবে, আবার ফিরে আসার সুযোগ পাবে পরে বলে। আমরা হচ্ছে ব্যাটসম্যান, দর্শকরা আজকে ব্যাটসম্যান, আজকে সিঙ্গাপুর ম্যাচে দর্শকরা হচ্ছে ব্যাটসম্যান। একটা ভুল করছেন, আউট। এই আউট হবেন না, আউট করা যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। আর লাস্ট যেটা বিপদ, সবচেয়ে বড় বিপদ, সেটা হচ্ছে মানুষের প্রাণ। স্টাম্পিড, বড় দর্শক কোথাও গিয়ে বিশৃঙ্খলা করলে স্টাম্পিড হয়, এবং স্টাম্পিডের সবচেয়ে আতঙ্কের জায়গাটা হচ্ছে মানুষের মৃত্যু। দেখেন বেঙ্গালুরুতে ওই দিন, ওই যে বললাম অফিসিয়ালি 11 জন মারা গেছে, সংখ্যাটা সম্ভবত আরো বেশি। একটা মানুষেরও মৃত্যু হোক, এটা তো আপনারা চান না নিশ্চয়ই। ফুটবল হচ্ছে আলটিমেট বিনোদন, পৃথিবীর সর্বোচ্চ বিনোদন হচ্ছে ফুটবল। সেই আনন্দের জায়গায় গিয়ে একটা মানুষ মারা যাওয়া তো দূরে থাক, কারোর একটা হাড় ভেঙে যাবে, এরকম ঘটনা কেন ঘটবে? ঘটার দরকার নেই তো, আমরা চাইলেই এটা ঠেকায় দিতে পারি। ফলে আমরা আজকে বিএফএফ এর 6 নির্দেশনা অনুসরণ করব। যেমন বিএফএফ বলছে যে এই গেট থেকে একদম রাজুক ভবন পর্যন্ত মেইন রোড ফাঁকা করে রাখা হয়েছে আজকে, যেহেতু ঈদের ছুটি চলতেছে, এটা একটা দারুণ সুবিধা পাওয়া গেছে। মেইন রোডে লাইনের ব্যবস্থা করা হয়েছে, সবাই মেইন রোডে লাইনে থাকবেন, লাইনে ঠেলাঠেলি করবেন না, এবং বারবার বলি টিকিট ছাড়া কেউ স্টেডিয়াম পাড়ায় যাবেন না, ন্যাশনাল স্টেডিয়াম পাড়ায় টিকিট ছাড়া কেউ যাবেন না। আর শেষ একটা কথা বলি, আল্ট্রাস নিয়ে যে ব্যাপারগুলো হচ্ছে, আল্ট্রাসের সদস্যরা আমি জানি না এখনো বিএফএফ এর সামনে মানববন্ধন মানে অবস্থান ধর্মঘট করতেছেন কিনা। যদি করেন, আমি তাদের হাত জোড় করে অনুরোধ করব যে আপনারা বুকের সব কষ্ট বুকে নিয়ে বাসায় ফিরে যান। এই মুহূর্তে তো আর কিছু করার নাই, এই মুহূর্তে বিএফএফ কিচ্ছু করতে পারবে না। এখানে অনেকগুলো করণীয় ছিল, একটু যুক্তি দিয়ে ভাববেন। এইটা বিএফএফ তরফে ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে। একটা দেশের আল্ট্রাস সমর্থক গোষ্ঠী হচ্ছে সর্বাধিকার প্রাপ্ত গোষ্ঠী। আইডিয়ালি আল্ট্রাস গোষ্ঠীকে সবার আগে টিকিট কনফার্ম করতে হবে, তারপরে আপনি টিকিট সেলে দিবেন। এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। সারা পৃথিবীতে সব ক্লাব, সব ন্যাশনাল টিম এটা ফলো করে। সেটা বিএফএফ করে নাই, কারণ বিএফএফ ট্র্যাডিশনালি চিন্তা করছে। পৃথিবীতে যে এই চেঞ্জটা আসছে, বিএফএফ জানতে পারে নাই। এটা আমি বুঝি যে ওরা বুঝতে পারে নাই যে আল্ট্রাস বলে একটা জিনিস তৈরি হয়েছে সারা পৃথিবীতে, এবং আল্ট্রাসরা যে এই ওনারশিপটা আছে,
তাই না? এরাই তো গত 10-15 বছর ধরে বাংলাদেশে ফুটবল টিকায় রাখছে। আমরা কেউ খবর রাখতাম না। ওরা বিনা কারণে মাঠে গিয়ে রং উড়াইতো, পতাকা উড়াইতো। ওরাই টিকায় রাখছে। ফলে পৃথিবীর সব জায়গায় ওরা সর্বাধিকার প্রাপ্ত। কিন্তু একই সঙ্গে আর্টাস গোষ্ঠীর যারা কর্মকর্তা আছেন তাদেরকেও আমি বলি যে আপনাদের তরফেও একটা ভুল আছে। আপনাদের বিএফএফ এর সঙ্গে অনেক আগে, আপনারা বলবেন আমরা গত সপ্তাহে বসছিলাম, না। এটা অনেক আগে বসে একটা ইয়ারলি এমওইউ করতে হয়। সারা পৃথিবীতে তাই হয় যে আপনারা কতগুলো টিকিট প্রাপ্য। আল্ট্রাসের মেম্বার এখন দেখা গেল 18,000-এর বেশি। মানে স্টেডিয়ামের টিকিটই হচ্ছে 18,000, আর আল্ট্রাসের মেম্বার কালক্রমে তো তাই হবে। এখন কত মেম্বার আমি জানি না। আল্ট্রাসের মেম্বার একসময় তো লাখ পার হয়ে যাবে, 10 লাখ পার হয়ে যাবে। সবাইকে তো আর টিকিট দেওয়া যাবে না। ওখান থেকে আল্ট্রাসের একটা ডিমান্ড থাকে। সেইটা নেগোসিয়েশন করে কমে বাড়ে ওরা ইয়ারলি একটা এমওইউতে পৌঁছায় যে প্রতিটা ম্যাচে আমাদের টিকিট সংখ্যা হবে এত। এই টিকিটটা রিজার্ভ থাকবে, এই টিকিটের এত পার্সেন্ট আমরা ফ্রি পাবো, এত পার্সেন্ট আমাদের কিনে নিতে হবে। আল্ট্রাস ব্যাপারটা তো শুধু আবেগের না, এটা তো একটা আনুষ্ঠানিক জিনিস, এটা একটা অফিসিয়াল জিনিস। ফলে কাজটাও অফিসিয়ালি হইতে হবে, এমওইউ হবে, তারপর এগ্রিমেন্ট হবে, তারপরে না আপনারা এটাতে পৌঁছাবেন। এখন ম্যাচের 2-3 দিন আগে থেকে বোর্ডের সামনে, ফেডারেশনের সামনে অবস্থান ধর্মঘট করা, এটা খুব সুশোভন না। এটাও ভালো বার্তা দেয় না। এই যে আজকে খেলোয়াড়রা বা ফিফা বা সবাই কিন্তু এটা একটু বাজে চোখে দেখতেছে যে ম্যাচের আগের দিন কেন আল্ট্রাসকে এরকম বসে থাকতে হচ্ছে। সবাই তো ভেতরের সিনারিও সবকিছু বুঝবে না। ফলে এগুলো নেগেটিভলি উপস্থাপিত হয়। আমি জানি না অলরেডি এটা সমাধান হয়েছে কিনা। যদি সমাধান হয় তো খুবই ভালো কথা, খুবই ভালো কথা। আর যদি সমাধান না হয় আপনারা অনুগ্রহ করে ঘরে ফিরে যান, টিভির সামনে আনন্দ করেন, কোথাও কোথাও জায়ান্ট স্ক্রিনের সামনে হইচই করেন। ও আচ্ছা, কালকে তাবিদ ভাই বলতেছিল যে অনেকগুলো জায়গায় নাকি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। দ্যাটস গুড। আপনারা জায়ান্ট স্ক্রিনের সামনে হইচই করেন এবং এই সিঙ্গাপুর ম্যাচ শেষের পরে আপনারা তাবিদ ভাইদের সঙ্গে বসেন, টিকিটিং কমিটির যিনি প্রধান তার সঙ্গে বসেন। বসে এই তো সামনে হংকং এর সঙ্গে খেলা আছে অক্টোবর নভেম্বর, এখন তো প্রতি ব্রেকে খেলা। আপনারা একটা লং টার্ম এমওইউ করে ফেলেন যে আমরা এই 500 করে টিকিট বা 1,000 করে টিকিট আমাদের প্রাপ্য, এটা আমাদের দিতে হবে, দিবে, এটা দিতেই হবে। এটা সারা না, তখন না দিলে আমরা আপনাদেরও কথা বলবো। কিন্তু দয়া করে আজকে বাসায় ফিরে যান, সবাই খেলা দেখতে হবে তো। 7টার আগেই বাসায় ফিরে গিয়ে এই কয়দিন ধরে আপনারা ফেডারেশনের সামনে অবস্থান করে ক্লান্ত, বিধ্বস্ত, এখন কি রেস্ট নিয়ে খেলার জন্য সবাই প্রস্তুত হন। সবাই খেলা দেখি, আমি আজকে খেলা দেখতে যাব আমার ওই এক ওই যে আগের অফিস আর কি, খেলা 71-এ যাব। ওখানে গিয়ে বড় পর্দায় খেলা দেখব। দেখি কেমন দেখা যায়। মূল কিন্তু সেই অ্যাটাক দেখার জন্য মাঠের সামনে বসবো। আর হচ্ছে খেয়াল রাখবো যে আমরা কি করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।